এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতরে সেই প্রবণতা আছে, ইতিহাসেও আমরা দেখেছি। তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই, জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। 96 সালেও এটা হয়েছে। তো এখনো তারা যদি আবার চেষ্টা করে, তারা আবার জনগণের প্রতিরোধের মুখে পড়বে। সরকার দলের বন্ধুরা বারবার জাতীয় ঐক্যের কথা বলে, ফ্যাসিবাদের প্রশ্নেও তারা নাকি আছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে সংস্কার প্রশ্নে যেরকম তারা জুলাই থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বিচার প্রশ্নে এবং পতিত স্বৈরাচার শক্তিকে ঠেকানোর প্রশ্নেও এই সরকার আসলে আপোষকামী। এই সরকার নির্বাচিত হয়েছে, তারা 2টা ভোটে অংশগ্রহণ করেছে, কিন্তু একটা ভোট এর ফলাফল তারা মানে নাই। আপনারা জানেন, গণভোটের গণরায়ের সাথে তারা বিশ্বাসঘাতকতা করছে। জুলাই এখনো শেষ হয় নাই এবং সত্যিকার অর্থেই জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি। পুরো চিত্র প্রদর্শিত সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পুরো বাংলাদেশের রাষ্ট্র প্রকল্প 1947 সালের আজাদের লড়াই থেকে 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশ যে ঘাত প্রতিঘাত, স্বৈরতন্ত্র, বাকশাল, ফ্যাসিবাদ সবকিছুকে অতিক্রম করে যে জুলাই গণ অভ্যুত্থান নতুন মুক্তি এনে দিল এই দেশের মানুষকে, জনগণকে, আমরা আলোকচিত্রের মাধ্যমে সেই জিনিসটাকে ফুটিয়ে ওঠানো হয়েছে। এবং আরো গুরুত্বপূর্ণ একটি বার্তা এই চিত্র প্রদর্শনী থেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানের যে অন্যতম আকাঙ্ক্ষা, যে রাষ্ট্র সংস্কার, এবং যেটা আমরা গণভোটে হা ভোট দিয়েছি, সেই হা ভোট যে আমাদের থেকে চুরি করে নিয়ে যাওয়া হলো, কেড়ে নিল এই সরকার, বর্তমান সরকার। কিন্তু আমাদের যে অঙ্গীকার, জুলাইয়ের অঙ্গীকার হচ্ছে সংবিধান সংস্কার করা, রাষ্ট্র কাঠামোর আমল সংস্কার করা। তো সেই লড়াইটা এখন আসলে রয়ে গিয়েছে আমাদের। জুলাই গণ অভ্যুত্থানকে আমরা যদি ধরে রাখতে চাই, তাহলে তার যে আকাঙ্ক্ষা রাষ্ট্র কাঠামোর আমল সংস্কারের, সেইটা আমরা সেই লড়াইটা এখনো চালিয়ে যাচ্ছি। আমরা দেখছি যে এবারে যে সরকারিভাবে জুলাই গণ অভ্যুত্থান উদযাপন হলো, আপনারা দেখেছেন সারা দেশে সেটার কি পরিস্থিতি। ইতিহাস বিকৃতি থেকে শুরু করে দলীয়করণ এবং সবকিছুই সেখানে আপনারা দেখবেন যে কোনো ধরনের সার্বজনীন বক্তব্য নাই, অন্তর্ভুক্তিমূলক যে বাংলাদেশ জুলাই যে সকলের, সেই বার্তাটা তারা দিচ্ছে না। তারা সবকিছুকে দলীয়করণ করছে। স্থানীয় সরকার প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় পদ পদবি যেরকম দলীয়করণ করছে, একইভাবে ইতিহাসকে তারা দলীয়করণ করার চেষ্টা করছে, যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয়করণ করার চেষ্টা করেছি। এবং আমরা সারা বাংলাদেশে 5ই আগস্ট কিন্তু দেখেছি বিভিন্ন জেলায় যে সরকারি প্রোগ্রামগুলো হয়েছে, সেখানে সরকার দলের বাইরে যে সকল সমন্বয়ক বা জুলাই যোদ্ধা ছিল বা অন্য কোনো দলের মতে থাকলে তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, কিন্তু তারা অংশগ্রহণ করতে আসলে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় হামলাও করা হয়েছে। তো এইভাবে যখন সরকার জুলাই গণ অভ্যুত্থান থেকে এবার উদযাপন করলো, এবং আমরা বলি শুধু উদযাপনে নাই, আসলে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। সাম্প্রতিক সময়ে বিশেষত 5ই আগস্ট দুঃখজনক ভাবে আমরা দেখলাম যে দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি। এবং এটা তো হবার ছিল, এটা যে হঠাৎ করে হয়ে গেছে এরকম কিন্তু না। এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। আমরা বারবার বলেছি যে ফ্যাসিবাদ প্রশ্নে, পতিত স্বৈরাচার শক্তিকে প্রতিরোধের প্রশ্নে আমরা কিন্তু জাতীয় ঐক্য বজায় রাখতে চাই। তো তারা পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে, কিন্তু বাংলা ভাষায় একটা কথা আছে, সেটাকে বলে বাগাড়ম্বর, চলতি ভাষায় আমরা বলি গলাবাজি। অর্থাৎ আপনি প্রেস রিলিজে বক্তব্যে বড় বড় কথা বলতেছেন, কিন্তু আপনি কোনো কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। এটা তো হওয়ার কথাই ছিল। তারা তো ঘোষণা দিয়েই, এবং দিল্লি সরকার তাদেরকে সহযোগিতা করতেছে, ভারত সরকার সহযোগিতা করতেছে। ভারতীয় হাই কমিশনকে ডাকা উচিত ছিল সরকারের, এবং ডেকে কঠোরভাবে এটা নিন্দা জানানো উচিত ছিল। এবং পরবর্তীতে এই ধরনের ঘটনাগুলো সরকার কি ব্যবস্থা নিবে, কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে, এইটা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত ছিল। তো সরকার যদি আপোষকামী হয়, জনগণ তো বসে থাকবে না। এবং আমরা 11 দল, যে 11 দলীয় ঐক্য আছে এবং যে সকল আরো সামাজিক রাজনৈতিক শক্তি আছে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে, যারা সংস্কার এবং বিচার চায়, আমরা ঐক্যবদ্ধভাবে পতিত স্বৈরাচার শক্তিকেও আমরা প্রতিরোধ করব, তার বিচার নিশ্চিত করব, এবং যে সংস্কার গণভোটের যে গণরায় অনুযায়ী
সেই রায় অনুযায়ী আমরা কাজ করব। সরকার যে সংবিধান সংশোধন কমিটি করেছে, এই কমিটি করে সরকার লেজিটিমেসি হারিয়েছে। যে কোনো ধরনের পরিবর্তন যে তারা করতে চায় না এবং তাদের যে জনগণের আস্থা, সে আস্থাটি হারিয়েছে। ফলে সাংবিধানিক একটি সংকট তৈরি হয়েছে এবং জনগণের আস্থা তারা হারিয়েছে। এবং জনগণের আস্থা যখন একটা সরকার হারায়, তখন তাদের টিকে থাকতে হয় ক্ষমতার দাপট এবং সন্ত্রাসের উপর ভিত্তি করে। এবং সেটা কিন্তু সেই চিত্র বিগত 16 বছরে যেরকম আমরা দেখেছি, এখন কিন্তু আমরা দেখছি এই সরকার সেটা শুরু করেছে এবং শুরু করেছে ক্যাম্পাসগুলোর মাধ্যমে। কারণ যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় ভূমিকা ক্যান্টনমেন্ট ছিল আন্দোলনের, দুর্গ ছিল হচ্ছে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। ফলে ছাত্র নেতাদের উপরে নির্বাচিত ছাত্র সংসদ এবং 11 দলের পক্ষে যে সকল ছাত্র নেতারা রয়েছেন, ছাত্র শিবির, ছাত্র শক্তি থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন শক্তিকে তারা ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না, তারা আক্রমণ করছে নির্বিচারে। তো এই যে সন্ত্রাসের অভয়ারণ্যে তারা পরিণত করছে, আবারও ক্যাম্পাসগুলোকে দখলদারিত্ব করার চেষ্টা করছে। এবং পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী আবারও দলীয়করণ হয়েছে, তারা নিরপেক্ষ আচরণ করছে না। অর্থাৎ আমরা এটা আগেই বলেছি, এই কাঠামো, এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না যদি গোড়ায় আমরা পরিবর্তন না করি, মৌলিক পরিবর্তন না করি। এটা কোনো ব্যক্তি প্রধানের, সরকার প্রধানের ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করে রাষ্ট্র পরিচালিত হয় না। তো এই সরকারকে বলবো, দ্রুত সময়ের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের এই সকল দাবি যদি তারা বাস্তবায়ন না করে, তাদের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব। এত সাহস তাহলে গেলেন কেন? ওনার বাপখানা এমন যে আমি মক্কা যেতে চেয়েছিলাম, আমারে মস্কোতে নিয়ে গেছে। এখন উনি বলেন, কই আমি তো গোপালগঞ্জ যেতে চেয়েছিলাম, আমাকে এখানে কোথায় নিয়ে আসছে? অথচ এখন সবকিছু বের হয়ে আসছে। 3 দিন আগ থেকে পেরেশান হয়ে সেভারাল গণ গিয়েছে পাশের দেশে, তাদের কাছে সাহায্য আশ্রয় চাওয়া হয়েছে। 3 তারিখ থেকে এটা শুরু হয়েছে, 3, 4, 5 3 দিন। সেটাকে গোপালগঞ্জ যাওয়ার জন্য ভারতে ফোন দিয়েছিলেন না? এই কপটতা, জাতির সাথে এই তামাশা, এটা জাতি আর দেখতেও চায় না, শুনতেও চায় না। এখন যিনি প্রধানমন্ত্রী, তিনি দেশে আসার আগে এবং পরে বহুবার বলেছেন যে আমরা একটা মেধাতান্ত্রিক সমাজ, মেরিটোক্রেটিক সোসাইটি বিল্ড আপ করতে চাই। কোথায় সেই ওয়াদার বাস্তবায়ন? কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না। বরঞ্চ সৎ, মেধাবী, কমিটেড, দেশপ্রেমিক যারা নিরেট ভাবে জাতিকে সার্ভিস দেবে, তাদেরকে সেই স্বৈরাচারী আমলের মতোই বিভিন্ন জায়গায় তাদেরকে নাজেহাল করা হচ্ছে। এখানে সেখানে পোস্টিং দেওয়া হচ্ছে। কেন এই প্রতিশোধ নিচ্ছেন? এই প্রতিশোধ কার বিরুদ্ধে? এই প্রতিশোধ এই ব্যক্তিগুলার বিরুদ্ধে নয়। উপযুক্ত জায়গায় তারা যখন সার্ভিস দিতে পারবে না, রাষ্ট্র, দেশ তাদের সার্ভিস থেকে বঞ্চিত হবে। আপনাদের প্রতিশোধ হবে জাতির বিরুদ্ধে। আমরা সংসদে দৃষ্টি আকর্ষণ করেছি, ব্যক্তিগতভাবে দৃষ্টি আকর্ষণ করেছি, কোনো পরিবর্তন তেমন দেখতে পাচ্ছি না। নার্সিসাস নামে একজন মানসিক রোগী ছিল, সে সবসময় পুকুরে, বিলে, খালে, ডুবায় ওখানে যাওয়ার জন্য চেষ্টা করত। তাকে যারা দেখে রাখতেন তারা ওখানে যেতে দিতেন না। একদিন তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি ওখানে পাগল হয়ে যাও কেন? যে আমাকে তো তোমরা পানির মধ্যে ডুবাইয়া রাখছো, ওখানে গেলে আমি শুকনা দেখতে পাই। তো মানসিক বিকৃতি যখন ঘটে, তখন পানিতে ডুবে মরাকেই শুকনা হিসাবে দেখে। আজকের সমাজ দেখে আফসোস হয়, কোনো শিক্ষাই বোধহয় আমাদের হলো না। এই যে 15.5 বছর এখন যারা সরকারে আছেন, বিরোধী দলে আছে, সবাই তো মুসলিম ছিলাম। তাহলে মুসলিমরা এখন আবার জালিম হতে যাচ্ছে কেন? মজলুম যখন জালিম হয়, তখন আগের জালিমের চাইতে তার পরিণতি আরো ভয়ঙ্কর হয়। এ কথাও আমরা সংসদে দাঁড়িয়ে বলেছি। আমরা এটাও বলেছি, ক্ষমতার দ্বন্দ্বে কেউ যেন আমরা একদম দিশাহারা হয়ে না যাই। আজকে সরকারি গ্যালারিতে যারা বসেছেন আর আমরা যারা বিরোধী বেঞ্চে বসেছি, এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আবার এমন পরিবর্তনও আসতে পারে যে সরকারি দল, বিরোধী দল, আজকে যারা বসছে তাদের কেউই আগামীদের এমন কোনো সংসদে হয়তো বসারও কোনো জায়গা পাবে না। এবং উদাহরণ দিয়ে বলেছি যে এই কেবল যারা বিদায় নিল, তাদের সরকারি দলও আজকে নাই, বিরোধী দলও আজকে এখানে নাই। কেন নাই? তাদের অপকর্মের কারণে নাই। একটা দেশ, সমাজ ছেড়ে পালায় কারা? যারা ভয়ঙ্কর অপরাধী, অপরাধের দায় থেকে, পরিণতি থেকে বাঁচার জন্য তারা পালিয়ে যায়। আজকে পালিয়ে যাওয়ারা উকিঝুঁকি দিচ্ছে, মাঝে মাঝেই গল্প শোনায়, এই বুধে এসে গেলাম। যে মানুষ ডেইলি একবার বলে আমি আত্মহত্যা করব, ও জীবনেও আত্মহত্যা করে না।
আর যে বীর যুদ্ধের ময়দানে লড়ে যায় সে বলে না যে আমি একজন বীর যোদ্ধা, বরঞ্চ জাতি বলে যে সে একজন বীর যোদ্ধা। এত সাহস, তাহলে গেলেন কেন? ওনার বাপখানা এমন যে আমি মক্কা যেতে চেয়েছিলাম, আমারে মস্কোতে নিয়ে গেছে। এখন উনি বলেন কই আমি তো গোপালগঞ্জ যেতে চেয়েছিলাম, আমাকে এখানে কোথায় নিয়ে আসছে? অথচ এখন সবকিছু বের হয়ে আসছে। 3 দিন আগ থেকে পেরেশান হয়ে সেভারাল ফোন গিয়েছে পাশের দেশে, তাদের কাছে সাহায্য আশ্রয় চাওয়া হয়েছে। 3 তারিখ থেকে এটা শুরু হয়েছে, 3, 4, 5 3 দিন। সেটা কি গোপালগঞ্জ যাওয়ার জন্য ভারতে ফোন দিয়েছিলেন নাকি? এই কপটতা, জাতির সাথে এই তামাশা, এটা জাতি আর দেখতেও চায় না, শুনতেও চায় না। পাশের দেশ দাবি করে তারা আমাদের সবচেয়ে বড় বন্ধু। তো সবচেয়ে বড় বন্ধু হয়ে বাংলাদেশের সবচেয়ে বড় কিলারকে আপনারা বুকে জায়গা দিচ্ছেন কেন? সুযোগে জায়গা দেন নাই। আপনারা সমস্ত কূটনৈতিক শিষ্টাচার এবং 2 রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ককে বুড়ি আঙ্গুল দেখিয়ে তাকে ইন্টারন্যাশনাল জার্নাল কোয়ালিশনের সামনে আপনারা হাজির করে তাকে বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন। আমরা তার নিন্দা জানাই। কাজ করবেন শত্রুর গালবরা, বলবেন আমি বন্ধু। বাংলাদেশের মানুষ এত বোকা না। অপার থেকে মাঝে মাঝেই হুমকি দমকি দেওয়া হয়, আমরা কাউকে হুমকি দিতে চাই না। যে রাখাল ছেলে রাতের বেলা তার গরুগুলো আনতে গিয়ে বা পশুগুলো আনতে গিয়ে খোলা মাঠে একা পড়ে যায়, তখন দেখবেন যে খুব উচ্চ স্বরে সে গান গায়। এটা গান শোনানোর জন্য নয়, বয় তাড়ানোর জন্য। আমরা ওই গান শুনতে চাই না। এদেশে ফেসিবাদকে বিদায় দেওয়া হয়েছে। আমরা নতুন কোনো ফেসিবাদ আমরা দেখতে চাই না। তবে ফেসিবাদ একটা ভাইরাস, এটা কোনো ব্যক্তি নয়, ব্যক্তির গায়ে বসে। এটা এই ভাইরাস যাকেই পাবে তাকে ফেসিবাদী বানায় ছাড়বে। তাহলে কথাটা ভুল। ফেসিবাদ বিদায় নেয় নাই, ফেসিবাদীরা বিদায় নিয়েছে, ফেসিবাদে আক্রান্তরা বিদায় নিয়েছে। ওই ফেসিবাদী সরকার যে সমস্ত কাজ অপকর্ম করার কারণে আমরা তাদেরকে ফেসিবাদী বলছি, আজকেও যদি কেউ একই কাজ করেন নিঃসন্দেহে তারাও ফেসিবাদী। যেই কাজটা অন্যের ছেলে করলে আমি বলবো সন্ত্রাসী, একই কাজ আমার ছেলে বললে তাকেও বলতে হবে সেও সন্ত্রাসী। চিকিৎসক বন্ধুগণ, বিশেষ করে এনডিএফ এর ভাই এবং বোনেরা, জুলাই আফসার যে আলহামদুলিল্লাহ আপনারা ঐতিহাসিক মানবিক ভূমিকা পালন করেছেন। যারা আহত হয়ে গিয়েছে, আপনারা চাকরির এবং জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে সে সময় চিকিৎসা দিয়েছেন। আপনারা চিকিৎসা না দিলে যারা বেঁচে উঠেছে ওরাও হয়তো আমাদেরকে ছেড়ে চলে যেত। এই জন্য আমি জাতির পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই গুরুদায়িত্ব পালন করার জন্য। মহিউদ্দিন ভাই কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে গিয়েছেন, আমিও তাই করি সবসময়। আসলে রিজেক্ট তো নির্ধারিত, রুজিও নির্ধারিত, কিন্তু এটা হালাল না এটা হারাম, এটা হলো প্রশ্ন। আপনার ওই নির্ধারিত অংশটা যা আছে তা বাড়বে। অনেকে বলে তাইলে বরকতের দোয়া করি কেন? বরকতের দোয়া করি না ভলিউম বাড়ানোর জন্য, বরকতের দোয়া করি আল্লাহ যা দিয়েছেন এটা যেন আমার জন্য দুনিয়া আখিরাতে কল্যাণকর হয়, এটার নাম বরকত। বরকত মানে বৈধ অবৈধ পন্থায় সম্পদকে কুক্ষিভূত অথবা পুঞ্জীভূত করার নাম নয়। 2 নম্বর হলো আপনি আয়টা বৈধ পথেও করতে পারেন, অবৈধ পথেও করতে পারেন। বৈধ পথে করলে আপনি আল্লাহর একজন সন্তুষ্টভাজন গোলাম বা বান্দি হিসাবে থাকবেন, কিন্তু যদি অবৈধ পথে করেন তাহলে আমি আল্লাহ তাআলার প্রতি নাফরমান হব, অকৃতজ্ঞ হব। দুইটার পরিণামে এক নয়, ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন।
কিন্তু জিনিস ওইটুকুই, এর বেশি না। ওটা বাড়বেও না কমবেও না, যা আছে তাই। একটাতে বারাকা আছে আর একটাতে নাই, একটাতে শান্তি আছে সম্মান আছে আর একটাতে নাই, একটাতে শৃঙ্খলা আছে উন্নতি আছে সমাজে অবদান আছে আর একটাতে নাই। কারো যদি বৈধ অর্থের পুঞ্জীভূত সমাহার থাকে, হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উদাহরণ, হজরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উদাহরণ। তাদের সম্পদ দ্বারা গোটা উম্মাহ উপকৃত হয়েছে, হাজার হাজার দাস দাসী মুক্ত হয়েছেন, যুদ্ধের অর্থের যোগান দিয়েছেন, অস্ত্রের যোগান দিয়েছেন, রাষ্ট্রের ইকোনমি চলার জন্য তারা সাপোর্ট দিয়েছেন। এইভাবে মানবতা উপকৃত হয় বৈধ অর্থের দ্বারা। আর অবৈধ অর্থ থাকলে নিজে ধনী হওয়া যায় না, শ্বশুর বাড়ির লোকেরা ধনী হয়। ইলিগাল ইনকাম যারা করে তাদের শ্বশুর বাড়ি খুব ধনী, তারাই শুধু গরিব, তার বাপের বাড়ি গরিব। কেন বাপের বাড়িতে করে না? সহজে দরা খেয়ে যাবে এই জন্য এখানে করে না। তো মাল ডেলিগেট করে শালীর নামে, শালার নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে। এক সময় চালাক শালাশালি বলে বিপদের সময় জীবনের ঝুঁকি নিয়ে এগুলা পাহারা দিয়েছে, এখন আপনারে দিয়ে দিব, এত বোকা। গেল আমটাও গেল, সাথে সালাটাও গেল। তারপরে সংসারে, বহু সংসারে এইটা নিয়ে অশান্তি নেমে আসে, এমনকি সংসারটা ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। তো থাকলো কি আপনার? দেশের বাইরে নিয়ে গেছেন, এটাও বলতে পারছেন না কাউকে যে এই অর্থের মালিক আপনি। আপনি চুরচুর অবস্থায় সবসময় থাকতেছেন, আপনার মনে সবসময় পুলিশ পুলিশ ভাব। কে জানি কোথায় দুদকত বা কেউ আমাকে দেখে ফেললো কিনা, বুঝে ফেললো কিনা, জেনে ফেললো কিনা। একটা কথা মনে রাখবেন, যে আয় আপনি ডেসপারেটলি প্রদর্শন করতে পারবেন না, এই আয়টা হচ্ছে সন্দেহযুক্ত আয়। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সন্দেহের কাছাকাছি যেও না, তার থেকে দূরে থাকো। এরপরে কার জন্য? এটা আপনার জন্য না, সবটুকু আপনার জন্য না। হারাম হোক হালাল হোক, দুনিয়া বুক হয়তো আমরা কিছু করতে পারবো যে এইরকম করবে, বাকিটা তো রেখে যাবে। যাদের জন্য রেখে যাচ্ছেন তাদের দায় আপনিও হাসরে নিবেন না, আর আপনার দায় তারাও হাসরে নিবে না। সেদিন সবাই দৌড়াবে নিজের আমলনামা দেখার জন্য, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না, মাও না, বাবাও না। যে মা সবচেয়ে বেশি ইমোশনাল তার সন্তানের ব্যাপারে, দুনিয়ায় জীবনও দিয়ে দেয় সন্তানের জীবন বাঁচানোর জন্য, সেই মা সেদিন এসে আপনার পাশে দাঁড়াবে না। আর কেউ তো দাঁড়ানোর প্রশ্নই উঠে। মার চাতে দুনিয়ায়, মার চাইতে বড় আপনজন দুনিয়ায় আর কেউ নাই। সেই মা তার সম্পর্ক অস্বীকার, দুষ্ট সন্তানের সম্পর্ক, বলবে না এটা আমার সন্তান হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আদ্দিন হসপিটাল কিছুদিন আগে একটা অন্যায্য ক্ষতির মুখে পড়েছিল, তাই না? 6 জন নবজাতকের মৃত্যুর পর হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো। এই লাইসেন্স বাতিল করার বিপক্ষে সারা জাতি এসে আদ্দিনের পাশে দাঁড়ায় গেল, মহিউদ্দিন সাহেবের পাশে দাঁড়ায় গেল। সারা জাতি দাঁড়ায় নাই? যারা কোনোদিন ওনার পাশে এসে দাঁড়াবে, এই ধরনের একটা হাসপাতালের পাশে এসে দাঁড়াবে আমরা কল্পনাও করি নাই। ব্র্যান্ডিং করা হলো, এই হাসপাতালের মালিক জামাতে ইসলামীর, অতএব এটা জামাতে ইসলামীর হাসপাতাল, অতএব শাস্তি দিতে হবে। কেন সব কিছুকে রাজনীতিকরণ করতে হবে কেন? এটা মানব সভার একটা উজ্জ্বল জায়গা যেখানে মানুষ এসে শান্তি পায়। এই হাসপাতাল বন্ধ করার পরে মানুষের আহাজারি আমরা সবাই শুনেছি, সংসদে আমরা কথা বলেছি, অনেকেই কথা বলেছে। এর বিপক্ষে একবারই শুধু ঝাঁঝালো একটা বক্তব্য শুনেছিলাম, এরপরে আর এটা দেওয়ারও কেউ সুযোগ পায় নাই বা সাহস করে নাই, যেটাই বলে। সম্মানিত ভাইয়েরা, এইভাবে সবগুলা সেক্টরকে এখন পলিটিসাইজ এবং পলিটিক্যাল লেন্স থেকে দেখা হয়। এটা বন্ধ করতে হবে। এটা না বন্ধ করে গালিগালা সব শেষ করার পরে আমি সংসদে বারবার বলি, শেষে এসে বলে যে আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি গঠন করি। এই ভণ্ডামি বাদ দিতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে
জাতির প্রত্যেকটা নাগরিককে সম্মান করতে হবে, তার ন্যায্য পাওনা তাকে দিতে হবে, জাস্টিস অবশ্যই এস্টাবলিশ করতে হবে, ডিসপ্যারিটি অবশ্যই দূর করতে হবে। আর যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, সৎ এবং মেরিটোরিয়াস, তাদেরকে সমাজের ভালো ভালো জায়গায় দিতে হবে। তা না দিয়ে যদি অন্যদেরকে দেওয়া হয়, তাহলে মনে রাখবেন যে যারা এই কাজ করছে তারা একটা অসৎ উদ্দেশ্যে করছে। তারা তাদের হাতে পাওয়ারকে অ্যাবসলিউট বানাতে চায়। কোনো প্রতিবাদী কণ্ঠ অথবা সৎ মানুষকে কোনো জায়গায় জায়গা দিতে চায় না। অ্যাবসলিউট পাওয়ার মেক অ্যাবসলিউট করাপশন। এই বড় মাত্রার করাপশন করার জন্য যদি এই কোম্পানি খোলা হয়ে থাকে, উদ্যোগ নেওয়া হয় থাকে, তাহলে আমরা তাদেরকে দুঃসংবাদ দিচ্ছি। আমরা বসে বসে চুপ করে আঙ্গুল চুষব না। ইনশাআল্লাহ তাআলা আজিম আমাদের প্রতিবাদ সংসদে এবং সংসদের বাইরে শুরু হয়েছে। জাতির সাথে বৈষম্য যত বেশি করা হবে, লুটপাট যতটুকু করা হবে, অন্যায় অপরাধ করা হবে, আমাদের এই আন্দোলন তত বেশি সামনের দিকে আরো মোমেন্টাম নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, এবং শেষ পর্যন্ত সত্যের বিজয় হবে আল্লাহ চাইলে। চিকিৎসক বন্ধুগণ, 8 দিন দিয়ে আমি যে উদাহরণটা আপনাদেরকে দিয়েছি, এর অর্থ হচ্ছে আপনি মানবিক হন, আপনি মানুষের জন্য হন, তাহলে আল্লাহ তাআলা আপনার শান্তি এবং সম্মান, দুইটা মহামূল্যবান জিনিস আপনাকে দান করবেন। সেই মহান আল্লাহর সন্তোষভাজন হওয়ার আমার বিবেচনায় দেশে বিদ্যমান অন্য কোনো চিকিৎসার শাখায় এই সুযোগ নাই, যতটা সুযোগ আল্লাহ ডাক্তারদেরকে দিয়েছে। মানুষের দুনিয়ায় শেষ ঠিকানা দুটো দুনিয়া ছাড়ার আগে। একটা হচ্ছে মারাত্মকভাবে কোনো সন্ত্রাসের কবলে পড়লে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ, ওই জায়গাটা কি আছে আমরা সবাই জানি। আরেকটা জায়গা হচ্ছে হাসপাতাল বা চিকিৎসক। এই দুই জায়গায় গিয়ে মানুষ আশ্রয় নেয়। আল্লাহ তাআলা জীবন দেন, আর চিকিৎসকরা তাকে সুস্থ রাখার জন্য লড়াই করেন। এই জন্য ওয়েস্টার্ন সোসাইটিতে চিকিৎসকদেরকে বলা হয় নেক্সট টু দ্য গড। আল্লাহ জীবন দিয়েছেন, আর আমার প্রিয় চিকিৎসক আমার জীবনটাকে সুস্থ রাখার জন্য আমার সাথে থাকে। সেই সমাজে একজন চিকিৎসক তো অনেক উঁচু ব্যাপার। একজন সাধারণ নার্স কিংবা টেকনোক্রেট, তাকে দারুণ সম্মানে ভূষিত করা হয়। আসুন আমরা আমাদের মাধ্যমে সেই উদাহরণটা সেট করি, ওই হারানো গৌরবটা ফিরিয়ে আনি, এবং সমাজকে আমরা সুস্থ সবল করে তুলি। আমি আজকে আপনাদের এই 3 থিমের সাথে আমি সম্পূর্ণ একমত, একাত্মতা ঘোষণা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যদি সুযোগ দেন কখনো, ইনশাআল্লাহ এই তিনটা নিয়ে আমরা কাজ করব। জাস্টিস যখন সমাজে থাকবে, মেরিটকে যখন মূল্যায়ন করা হবে, জাতীয় ইউনিটি তখন অটোমেটিক্যালি বিল্ড আপ হওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে। আর প্রথম দুইটাকে উপেক্ষা করে কখনো ইউনিটি হবে না। জুলাই গুলি এসে ওর চোখে লাগলো এবং ওর চোখটা সাথে সাথে খুলে ঝুলতেছিল। আমি যখন ওই 2টা লাশ দেখতে যাই, আমি ওইখানে যাই দেখি রাজশাহীর মাঠ, বগুড়ার মাঠ, সব জায়গা থেকে আগ্নেয়গিরি তৈরি হবে। আমি যখন ওই 2টা লাশ দেখতে যাই, আমি ওইখানে যাই দেখি আমার একটা বন্ধুর লাশ, যার সাথে আমি আন্দোলনের দিন সকালবেলাও একসাথে কথা বলছি। ও আমার সাথে হাসি মুখে কথা বললো। আমি অনেক ভয় পাচ্ছিলাম। ও আমাকে বলতেছিল যে তুমি মেয়ে হয়ে এত সাহসী, তুমি রিক্সার ওপর বসে স্লোগান দাও, তুমি লাঠি নিয়ে সবার সামনে যাও, তোমার এইগুলো দেখেই তো আমরা সাহস পেয়ে আমরা আন্দোলনে আসি। তোর এই কথাটা আমার কানে বাজে। এবং যেই ফ্রেন্ডটার কথাটা আমি বললাম, দীপ, ও 1 মাস সিএমএইচ হসপিটালে এবং ঢাকায় মেডিকেলেও ভর্তি ছিল। ওর মাথার মধ্যে এখনো একটা গুলি আছে মস্তিষ্কের মধ্যে, যেটা বাংলাদেশে অপারেশন করা সম্ভব না। এবং ওর জ্ঞান ফিরছে প্রায় মনে হয় 1 মাস পর। ও কোমায় চলে গেছিল এবং ওর এক পাশ শরীরটা প্যারালাইসিস।
এই ছেলেটার ট্রিটমেন্টের জন্য আমি এমন কেউ নাই যে তাকে বলি নাই। যখন ছাত্র উপদেষ্টারা ছিল তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি। এমনকি আমাদের ওইখানে 2 জন শহীদ পরিবার ছিল, তাদের মধ্যে একজন শহীদ পরিবার অনেক সমস্যায় ছিল এই মামলা মোকদ্দমার বিষয় নিয়ে, সেইটা নিয়েও তারা ঢাকায় এসেছিল উপদেষ্টার সাথে দেখা করতে। কিন্তু যারা এই যে বক্তব্য দেওয়ার সময় শহীদদের কথা বলে, শুধুমাত্র শহীদদের স্মরণ করলেই কি হয়ে যায়? তাদের পরিবারের পাশে দাঁড়ানো কি কর্তব্য না আমাদের? সেই শহীদ পরিবারটা এসে 2 দিন ধরে ঘুরে ঘুরে তারা কেউ দেখা করে নাই। আমি আসলে রাজনীতি খুব একটা বুঝি না। এই জুলাই আসার পরে যখন দেখলাম যে একটা যৌক্তিক দাবি, তো আমার এটাতে সমর্থন জানানো উচিত। এবং আমি একটা মেয়ে হয়ে, সত্যি কথা, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা মা দুজনই অনেক অসুস্থ। তো জুলাই অভ্যুত্থানে যখন আমি একেবারে সামনে থেকে লিড দেই, তখন আমার ওপর অনেক থ্রেট আসতেছিল এবং আমার বাবা এক পর্যায়ে ভয় পেয়ে আমি একটানা 22 দিন বাসায় থাকতে পারিনি। আমার নানি বাসা, মামা বাসা বা দূর দূর থেকে এসে আমি আন্দোলনে যোগদান করতাম এবং আমার বাবা মাও আমার সাথে আন্দোলনে যোগ দিয়েছিল। এই আন্দোলনটা এখন দেখতেছি যে একেবারে ব্যর্থর পথেই যাচ্ছে। এই আন্দোলনকে, এই জুলাই গণ অভ্যুত্থানকে, এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যারা আজকে এত বড় বড় নেতা হয়ে গেছে, তারা কেউ এখন আর শহীদ পরিবারের পাশে দাঁড়ায় না, কেউ শহীদ পরিবারের খোঁজ খবর নেয় না। আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে কয়েকটা কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। 4ই আগস্ট যখন আমি আন্দোলনে যাই, আমার পাশে আমার 2টা ফ্রেন্ড ছিল। একজন রাজশাহী ইউনিভার্সিটিতে IBA ডিপার্টমেন্টে পড়ে, ওর নাম দীপ। তো আমরা যখন আন্দোলন করছি, হঠাৎ করে দেখি একটা গুলি এসে ওর চোখে লাগলো এবং ওর চোখটা সাথে সাথে খুলে ঝুলতেছিল। ওর পুরা শরীর রক্তাক্ত হয়ে গেল এবং আমি ওইখানে দেখেই আমি রাস্তার ওপর আমি কান্না শুরু করে দিছি। এবং সবাইকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং আমি যখন ওকে হসপিটালে নিয়ে যাই, তো ডাক্তার আমাকে বলে যে আচ্ছা, আপনি তো মনে হয় সমন্বয়ক, ওইখানে 2 জনের লাশ আছে, একটু আইডেন্টিফাই করতে হবে। আমি যখন ওই 2টা লাশ দেখতে যাই, আমি ওইখানে যাই দেখি আমার একটা বন্ধুর লাশ, যার সাথে আমি আন্দোলনের দিন সকালবেলাও একসাথে কথা বলছি। ও আমার সাথে হাসি মুখে কথা বললো। আমি অনেক ভয় পাচ্ছিলাম। ও আমাকে বলতেছিল যে তুমি মেয়ে হয়ে এত সাহসী, তুমি রিক্সার ওপর বসে স্লোগান দাও, তুমি লাঠি নিয়ে সবার সামনে যাও, তোমার এইগুলো দেখেই তো আমরা সাহস পেয়ে আমরা আন্দোলনে আসি। তোর এই কথাটা আমার কানে বাজে। এবং যেই ফ্রেন্ডটার কথাটা আমি বললাম, দীপ, ও 1 মাস CMH হসপিটালে এবং ঢাকায় মেডিকেলেও ভর্তি ছিল। ওর মাথার মধ্যে এখনো একটা গুলি আছে মস্তিষ্কের মধ্যে, যেটা বাংলাদেশে অপারেশন করা সম্ভব না। এবং ওর জ্ঞান ফিরছে প্রায় মনে হয় 1 মাস পর, ও কোমায় চলে গেছিল এবং ওর 1 পাশ শরীরটা প্যারালাইসিস। এই ছেলেটার ট্রিটমেন্টের জন্য আমি এমন কেউ নাই যে তাকে বলি নাই। যখন ছাত্র উপদেষ্টারা ছিল তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি। এমনকি আমাদের ওইখানে 2 জন শহীদ পরিবার ছিল, তাদের মধ্যে একজন শহীদ পরিবার অনেক সমস্যায় ছিল এই মামলা মোকদ্দমার বিষয় নিয়ে, সেইটা নিয়েও তারা ঢাকায় এসেছিল উপদেষ্টার সাথে দেখা করতে। কিন্তু যারা এই যে বক্তব্য দেওয়ার সময় শহীদদের কথা বলে, শুধুমাত্র শহীদদের স্মরণ করলেই কি হয়ে যায়? তাদের পরিবারের পাশে দাঁড়ানো কি কর্তব্য না আমাদের? সেই শহীদ পরিবারটা এসে 2 দিন ধরে ঘুরে ঘুরে তারা কেউ দেখা করে নাই। আমি এখানে আজকে কারোর সমালোচনা করতে আসিনি, তবে
এখন তো বিএনপি নির্বাচিত হয়ে এসেছে, তবে আরো একটা কথা, যেটা এই জুলাই অভ্যুত্থান না হলে কিন্তু আসলে বেগম খালেদা জিয়া যে রাষ্ট্রীয়ভাবে যে জানাজাটা হলো, এটা কিন্তু হতো না। তারেক রহমান দেশে আসতে পারতো না, আজকে মাননীয় প্রধানমন্ত্রী সে হতে পারতো না। তো আপনারা অতীত থেকে শিক্ষা নিন এবং অতীত থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করুন, এমন কিছু করবেন না। আমি সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যেই এই কথাটা বলতেছি, আপনারা এমন কিছু করবেন না যাতে ছাত্র জনতা আবার আপনাদের পতন ঘটায়। সর্বশেষে আমি একটাই কথা বলবো, আপনারা এই জুলাই সনদ নিয়ে গড়িমসি না করে জুলাই সনদটা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করুন, শহীদদের খোঁজ খবর নিন, শহীদদের পাশে থাকুন। আর বর্তমানে যে অরাজকতা হচ্ছে দেশে, গুম তো বাদই দিলাম, ধর্ষণ, হত্যা একের পর এক হতেই আছে, তো এইগুলোর আপনারা সুষ্ঠু একটা বিচার করুন যাতে বাংলাদেশ স্থিতিশীল থাকে। না হলে এইগুলোর থেকে ওই আওয়ামী লীগ আবার সুযোগ নিবে। তা আমরা যাতে এই সুযোগটা আর আওয়ামী লীগকে না দেই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।